আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময়ে সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথেও তার ছিল সম্পৃক্ততা, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তাকে 23 জুলাই হাজিরের নির্দেশ দেন। আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময় সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথে তার ছিল সম্পৃক্ততা। বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিসকেসে গ্রেফতার দেখানো হবে। এদিকে গুমের অভিযোগে চলমান মামলায় চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন বলে জানান ট্রাইব্যুনালের 3 বিচারক। ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধ সহ 11 হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি বৃহস্পতিবার। মাইনুল মারুফ, 71, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা জানতে চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, এই বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখা দরকার। দেশের বিরুদ্ধে এখনও নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে 5000 আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশের ছাত্রদেরকে, মুগ্ধকে, ওয়াসিম আকরামকে, আবু সাইদকে পুলিশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে গুলি করে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল, সেই 5000 নেতাকর্মী তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? তো আজকে মেজর মুজাফফর সেই 45 বছর কিভাবে টিকে থাকলো? আপনার কিছু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুজিব মার্ডারের একজন ব্যক্তিকে ধরিয়ে দিলেন, তাহলে মুজাফফর থাকলো কিভাবে? এটা আজকে জাতির প্রশ্ন, সবার প্রশ্ন। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে 10 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20 জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে নিয়ে আসতে চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এই সংক্রান্ত কমিটি কাজ করছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বা এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে দুইটা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। মন্ত্রিসভার কেউ ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী দফতর পুনর্বণ্টন করতে পারেন। সরকারের 180 দিনের দায়িত্বের সাথে মন্ত্রিসভার কলেবর পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল হচ্ছে, চলতি সপ্তাহেই হবে প্রজ্ঞাপন। শারমিন নীরার রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হাজার খবরের ভিড়ে ভুল, মিথ্যা, ভিত্তিহীন, অসত্য খবরের ছড়াছড়ি। শুধু কি তাই, নারীকে হেনস্থা করার মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এবার তা প্রতিরোধে বর্তমান সরকার তৎপর। গঠন করতে যাচ্ছে আইনজীবী প্যানেল, যার প্রজ্ঞাপন হতে পারে চলতি সপ্তাহে। ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সরকারের 180 দিনকে ঘিরে মন্ত্রিসভার কলেবরে কোনো পরিবর্তন আসছে কিনা। জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরো বেটার করার সুযোগ যদি থাকে তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার 1 বছর, সেই ঘটনায় হতাহতদের পরিবারের ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্নের জবাব দেন ডক্টর জাহিদ। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে, সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি, এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি নতুনভাবে নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান ডক্টর জাহিদুর রহমান। মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। শারমিন নীরা, 71, ঢাকা। আগামী বছরের জন্য পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় 2টি এবং বেসরকারি মাধ্যমে 1টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবা জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা, আর বেসরকারিভাবে 5,13,648 টাকা। গেলবারের চেয়ে কমানো হয়েছে বিমান ভাড়া। শারমিন নীরার রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15ই মে পবিত্র হজ হতে পারে। মঙ্গলবার সেই হজ প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী জানান, এবার সরকারি মাধ্যমে 2টি ও বেসরকারি মাধ্যমে 1টি সহ মোট 3টে ক্যাটাগরিতে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, এবং হজ প্যাকেজ 2-এর জন্য খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারিভাবে প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,15,000 টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে মদিনা মসজিদে নববী থেকে
1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় বিগত সরকারের আমলের চেয়ে বিমান ভাড়া কমেছে বলে দাবি করেন মন্ত্রী। তবে সৌদি মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবারের দায়িত্ব দেশটি সরকারের কাঁধে নেওয়ায় মূল প্যাকেজের দাম বেড়েছে বলে জানায় মন্ত্রণালয়। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথা হলো আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। চলতি বছরের 4 সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে আর আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। শারমিন নীরা, 71, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে পাশে থাকবে সরকার। এই ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আর মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমান। সকালে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মামুন হোসেনের রিপোর্ট। সেদিন হতে কেন মা আর দিদিনে দাদা। স্কুলের ঘন্টা বাজে আগের মতোই, খেলাধুলা করে, ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। শুধু ফেরে না বাপ্পি, নাজিয়া, নাফির মতো ঝরে যাওয়া ফুলগুলো। মা আর দিদি আসে না কো, আমি নাকি। গেল বছর এই দিনে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে 28 শিক্ষার্থী ও 3 শিক্ষক সহ 35 জন নিহত হন। এই ট্র্যাজেডির 1 বছর পেরিয়ে গেলেও হারানো সন্তানের স্মৃতি, সেই ভয়াবহ দুপুরের আর্তনাদ এখনো তাড়া করে ফেরে অভিভাবকদের। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়ে আমার কথা চিন্তা করে। একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়। সেদিন সন্তানের মতো শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন শিক্ষকরা। শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়েছিলেন রক্ষা কবচ হয়ে। তাদের কেউ কেউ পাড়ি জমিয়েছেন পরপারে। অনেকে বেঁচে ফিরলেও এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। আমি আহত ছিলাম, অনেকটাই সুস্থ, কিন্তু মানসিকভাবে আমি এখনো ট্রমাটাইজড। ভবিষ্যতে যে এই স্কুলের উপর আরেকটা বড় বিমান পড়বে না এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এই সভা আয়োজন করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনাররা। এই দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। The friendship between China and Bangladesh is firmly rooted in our peoples and continue to serve. The partnership between India and Bangladesh is strongest when it is carried forward not only by the government but our citizens. অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্ঘটনায় বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জোবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির সময় ভূমিকা রাখা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে জাতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। আহত শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের ভয়াবহ স্মৃতি। আজকে সেই দিন যেদিন আমি স্কুলে টিফিন করার মুহূর্তে একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়েছিল। সে যে কি ভয়াবহ মুহূর্ত। মামুন হুসাইন, 71, ঢাকা। পূর্বের চেহারা